ইস! মায়েরা ঢোক গিলে ২ হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান মায়েরা ঠোঁটছোড়া দৃষ্টি নিবদ্ধ রেখে আবেশিত কণ্ঠে বলে, "কিসের কিসের প্রলেপ দিয়েছো এখানে? আমার চকলেটের শেপ চেঞ্জ হয়ে ফেলেছে কেন, স্টুপিড?" মায়েরা চোখ নামিয়ে রেখে মিনমিন করে বলে, "ছাড়ুন।" ইরফান মায়েরা ঠোঁট জোড়ায় বুড়ো আঙুল চালিয়ে মৃদু স্বরে বলে, "এইসব ওঠাও এখান থেকে।" মায়েরা চোখ নামিয়ে রেখেছে, কাপা কণ্ঠে বলে, "সরুন।" ইরফান একটু ঝুঁকে মুখ নামিয়ে মায়েরার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বলে, "স্টুপিড, এত সাজলে কেন?" মায়রার শরীর শিরশির করে ওঠে। ইরফান ধীরে ধীরে মায়রার পুরো পিঠ জুড়ে হাতের বিচরণ চালায়। মায়রা ইরফানের বুকে শরীরের ভার ছাড়ে। ইরফান ডান হাত মায়রার চুলের ভাঁজে নিয়ে গালে হাত বুলিয়ে মায়রার মুখ উঁচু করে। মায়রা চোখ বন্ধ। ইরফান বাঁ হাতে মায়রার কোমর জড়িয়ে মায়রাকে নিজের দিকে টেনে নেয়। মায়রার দিকে চেয়ে ইরফান শুকনো ঢোক গিলে। মায়রা মিনমিন করে বলে, "ছাড়ুন আমায়, আমি পানি খাবো।" ইরফান মায়েরা ঠোঁট চূড়ায় আঙুল চালিয়ে গলা নামিয়ে বলে, "ওয়েট, আগে এটা উঠিয়ে দিই।" কথা বলে সাথে সাথে মায়েরা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা যেটুকু নিচের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিল সেটুকু ছেড়ে দেয়। ইরফান শক্ত করে মায়েরাকে নিজের সাথে আঁকড়ে নেয়। মায়েরা ইরফানকে ঠেলে ইরফানের মায়েরার হাত দুটো বাঁ হাতের মুঠোয় নেয়। ডান হাত ঘাড়ের পিছনে নেয়। প্রায় মিনিট ৫ পরও মায়েরা ছাড়া না পেয়ে ছটপটায়। ইরফান ভাবলেশীন। এক পর্যায়ে ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা হাঁপায়, মাথা নিচু করে চোখ মুখ খিচিয়ে রাখে। ইরফান মায়েরা চোখ মুখ উঁচু করে মায়েরার ভেজা ঠোরচুড়ায় হাত বুলিয়ে ঠান্ডা গলায় বলে, "ডিফারেন্ট টেস্ট।" মায়েরার শরীর মৃদু কাঁপছে। ইরফান আবারও বলে, "এটা উঠছে না কেন, স্টুপিড?" মায়েরা কিছু বলতে চায় তার আগে ইরফান আবারও তার কাজে ব্যস্ত হয়। মায়েরা নড়াচড়া করে, মনে মনে বিড়বিড় করে, "অশুভ লোক, এটা ম্যাট লিপস্টিক, উঠবে না।" ইরফান মায়েরাকে ছেড়ে আবারও তাকায় মায়েরার ঠোঁটজোড়ার পানে। যেমন ছিল তেমনই আছে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, "আমার পার্সোনাল চকলেট কখন পাবো? এসব কি লাগিয়েছো, স্টুপিড?" কথাটা বলে আবারও এগোতে নিলে মায়েরা ২ হাতে তার ঠোঁট চেপে অসহায় কণ্ঠে বলে, "আর না।" ইরফান মায়েরার চোখের দিকে তাকায়, বিরক্তি কণ্ঠে বলে, "ডোন্ট ডিস্টার্ব মি।" কথাটা বলে মায়েরার হাত সরিয়ে দেয়। এরপর আবারও নিজের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়। মায়েরার কান্না পায়। কি শুরু করেছে এই লোক? ছটফট করে। ইরফান আবার মায়েরার লেহেঙ্গার বাম কান থেকে ধীরে ধীরে অনেকটা নামিয়ে দেয়। মায়েরা ২ হাতে ইরফানের গায়ে জোরে ধাক্কা দেয়। ইরফান বুঝতে না পারায় সামান্য পিছিয়ে যায়। মায়েরার দিকে রেগে তাকায়। মায়েরার গাল চেপে দাঁতে দাঁত চেপে বলে, "স্টুপিড, কি প্রবলেম?" মায়েরার বন্ধ চোখের পাতা বেয়ে পানি গড়িয়ে পড়ে। ইরফান মায়েরার গালে ভেজা অশ্রু দেখে মায়েরার চোখ গাল ছেড়ে দেয়। মায়েরার কাঁধের দিকে চোখ পড়লে দেখলে অনেকটা নামানো। ঢোক গিলে মায়েরার মুখ পানে তাকায়, বিরক্তির নিঃশ্বাস ফেলে। ডান হাতে মায়েরার জামা টেনে কান থেকে ঢেকে দেয়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে জড়িয়ে মায়েরার জামার চেন লাগিয়ে দেয়। এরপর ২ হাত দিয়ে আঁচড়ায় মায়েরার মুখ দিয়ে মৃদু স্বর বলে, "ডোন্ট ক্রাই, কিছু করি না।" কথাটা বলে ২ হাত মায়েরার ভেজা গাল মুছে দেয়। মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা চোখ নামিয়ে মিনমিন করে বলে, "সরি।" ইরফান অবাক হয় মায়েরার মুখে সরি শব্দটা শুনে। কিছু একটা ভেবে মায়েরার আড়ালে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। মৃদু স্বরে বলে, "ইটস ওকে।" ইরফানের ফোন বেজে ওঠে। ছেলেটা বিরক্ত হলো। ডান হাতে পকেট থেকে ফোন বের করে তার বাবার কল দেখে রিসিভ করে। "ইরফান, তুমি কোথায়? এইদিকে আসো, কাজ আছে।" ইরফান ছোট্ট করে বলে, "ওকে।" এরপর মায়রাকে ছেড়ে দেয়। তাওয়াল নিয়ে মায়রার মুখের ওপর ছুঁড়ে মেরে বলে, "শাওয়ার নাও ফার্স্ট।" মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। সে শাওয়ার নিলে এই বিয়ে বাড়িতে তাকে কেমন ফকিন্নি ফকিন্নি লাগবে না? ইরফানের কেন যেন রাগ লাগলো। চোখের পলকে মায়রাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান নিজেও শাওয়ারের নিচে দাঁড়িয়ে ২ হাতে মায়রাকে জড়িয়ে ধরে। মুখ নামিয়ে মায়রার গাল মুখে গুজে দেয়। মায়রা কেঁপে ওঠে, তবে ইরফানকে সরানোর চেষ্টা করল না।
ইরফান মায়েরার গলায় ভাঁজা ছোট্ট ছোট্ট অসংখ্য চুমু আঁকে। হঠাৎই সর্বোচ্চ শক্তি দিয়ে দাঁত বসায় গলার নিচে। মায়েরা ব্যথায় কুঁকড়িয়ে ওঠে। ইরফান ছাড়ল না, এক চুলও ছাড়ল না। ওভাবে কতক্ষণ যে ধরে রাখলো। মায়েরার মনে হচ্ছে জায়গাটা কেটে খুলে পড়ে যাবে। মেয়েটি ফুঁপিয়ে ওঠে। ইরফান তবুও ছাড়ল না। ঝর্ণার পানির নিচে মায়েরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে দুইজন ভিজছে। মায়েরা ফুঁপিয়ে কাঁদে। ইরফান মায়েরার গলার নিচে বসানো দাঁত ছাড়ে না। বেশ অনেকক্ষণ পর নিজের মুখ ধুয়ে নোনতার স্বাদ লাগলো। ইরফান চুষে নেয় নোনতা তরলটুকু পানি সহ। এরপর মায়েরাকে ছেড়ে শাওয়ার অফ করে দেয়। মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। গলায় ভীষণ ব্যথা করছে। ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানি ঝেড়ে দিল। এরপর মায়েরার গলার নিচে কামড়ের স্থানটায় আলতো হাতে স্পর্শ করলে মায়েরার ব্যথায় আর্তনাদ করে ওঠে। ইরফান কিছু বলল না। ভেজা গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কাভার থেকে মায়েরার একটা জামা নিয়ে বাড়িয়ে দেয় মায়েরার দিকে। মায়েরা হঠাৎই রেগে ইরফানের উপর হামলে পড়ে। অসংখ্য কিল ঘুষি দিতে দিতে কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক, আমায় ছিঁড়ে খেতে চান? আমি ব্যথা পেয়েছি, খবিশ লোক। ইরফান মায়েরাকে আটকালো না। মায়েরার দিকে শান্ত চোখে চেয়ে বলে, স্টুপিড গার্ল। মায়েরা হাঁপিয়ে গিয়ে ইরফানের বুকে মাথা ঠেকিয়ে ফুঁপিয়ে কাঁদে। সে যে কেন কাঁদছে বুঝতে পারছে না। ইরফান মায়েরাকে বাঁ হাতে জড়িয়ে ডান হাতে টাওয়াল তুলে নিয়ে মায়েরা চুলগুলো মুছে দিতে থাকে। এরপর মায়েরার কান থেকে জামা নামিয়ে দিলে মায়েরা দ্রুত ইরফানের থেকে দূরে সরে দাঁড়িয়ে বলে, কি করছেন? ইরফান ভাবলেশীন ভাবে বলে, চেন লাগিয়ে দিচ্ছি, কাম। মায়েরা দুই হাতে চোখ মুছে মিনমিনে গলায় বলে, আমি করছি, আপনি যান প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, 2 মিনিটে না বেরোলে দরজা ভেঙে নিচে হাতে চেঞ্জ করিয়ে দেব। কথাটা বলে মায়েরার জামা মায়েরার মাথার ওপর ছুঁড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মায়েরা খুব অল্প সময়ে চেঞ্জ করে। চোখ মুখ থেকে সব মেকআপ উঠিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইরফান ভেজা পাঞ্জাবি বদলে সাদা শার্ট আর ব্রাউজার কালারের প্যান্ট পরে ঝরিয়ে নিচেকে পরিপাটি করে নিয়েছে। ইরফান শার্টের হাতা গুটিয়ে ড্রয়ার থেকে মলম বের করে মায়েরার দিকে এগিয়ে আসে। ফর্সা গলায় কামড় দেয়া স্থানটা কেমন লাল হয়ে ফুলে উঠেছে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ডান হাতে জায়গাটার মলম লাগিয়ে দেয়। মায়েরা চোখ কুঁচকে নেয় ব্যথায়। ইরফান চুপচাপ তার কাজ শেষ করে মলম রেখে দেয়। মায়েরার মাথায় টাওয়াল পেঁচিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান মায়েরার মাথায় পেঁচানো টাওয়ালটা মেরে খুলে দেয়। ভেজা চুলগুলো ঝরঝর করে পিঠে ঝরে পড়ে। ইরফান মায়েরার মুখ দুই হাতের আঁচলায় নিয়ে সময় ব্যয় না করে মায়েরার ছোড়া আঁকড়ে ধরে। মায়েরা কেঁপে ওঠে। দুই হাতে ইরফানের বুকের কাছে শার্ট খামচে ধরে। কিছুক্ষণ পর ইরফান মায়েরাকে ছেড়ে ঠান্ডা গলায় বলে, ইটস মাই পার্সোনাল চকলেট। এর উপর ফালতু প্রলেপ দিয়ে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। এরপর মায়েরাকে ছেড়ে টেবিলের ওপর থেকে হাত ঘড়ি নিয়ে হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। মায়েরা চুপচাপ বেডের ওপর বাম কাঁধ হয়ে শুয়ে পড়ে। এই ফকিন্নির বেশে সে বেরোবে না। তার চেয়ে ঘুমিয়ে নিক, সেই ভালো। এই লোকের তো তার সুখ সহ্য হয় না। ইরফান আর চোখে মায়েরাকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। বিয়ে বাড়িতে অনেক ছেলে এসেছে যারা অলরেডি মায়েরাকে কত হাজারবার যে দেখেছে, ভাবতেই মেজাজ বিগড়ে যায়। এর প্রতিফলন ঘটিয়েছে হয়তো বাইট দিয়ে। সবচেয়ে বড় কথা, এখানে নাচি মিশেছে। ওর বাটফ্লাওয়ারকে আর একবার বারবি ডল ডাকলে সে ভরা বিয়ে বাড়িতে মারপিট শুরু করতো, যা সে চায়নি। তাছাড়া সবাইকে পিটিয়ে তার হাত নোংরা করাচ্ছে, তার বাটফ্লাওয়ার ঘরে থাকুক, সেও নিশ্চিন্তে কাজ করুক। ফাইজ স্টেজে বসেছে শুদ্ধ। বেশ কিছুক্ষণ ফাইজের পাশে দাঁড়িয়ে পায়চারি করল। আশেপাশে চোখ বুলে ফাইজের উদ্দেশ্যে বল, শালা স্বার্থপর, একা একা বিয়ে করতে কষ্ট লাগছে না? ফাইজ বিরক্ত হয়ে বল, বাল্ব, যা ভাগতো। কবুল বলার আগে তোর ছায়া আমার উপর ফেলিস না, ব্রিটিশের দাদা। শুদ্ধ কটমট দৃষ্টিতে তাকায় ফাইজের দিকে। বিরক্ত হয়ে বাড়ির ভেতরের পথে ধরে। মিশকা শুদ্ধের খালাতো বোন, আর যার আপন ভাই সাহেল, আর ইরফানের বড় ফুপির মেয়ে, যে সব কিছুক্ষণ আগে বিয়ের বাড়িতে এসেছে। তার ভাই হসপিটালে।
মায়ের কাছে সেখানে। আর মাই তাকে জোর করে পাঠালো এখানে। কেউ ইনায়ার বিয়েতে না থাকলে খারাপ দেখায়। মিশকার কোলে একটা ৬ মাসের বাচ্চা। শুদ্ধ বাড়ির ভেতর পা রাখতে মিশকার সাথে চোখ দেখা হয়ে যায়। শুদ্ধ হেসে বলে, "আপু কেমন আছো?" বাচ্চাটার গাল টেনে বলে, "এর নাম যেন কি?" মিশকা তার ছেলের দিকে চেয়ে বলল, "মিজান।" শুদ্ধ বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, "দুলাভাই এসেছে?" "এসেছে, বাইরে গেল।" শুদ্ধ বাচ্চাটাকে গালে দুটো চুমু খেয়ে হাসে। একটু দূরে চোখ পড়লে ফারাহকে দেখে হাসি মিলিয়ে যায়। ফারাহ ভেজা চোখে শুদ্ধের দিকে চেয়ে আছে। শুদ্ধ এই ব্যাপারে ফারাহকে জ্বালানো না, বরং দ্রুত বাচ্চাটাকে মিশকার কোলে দিয়ে কিছু না বলেই ফারাহের দিকে এগিয়ে যায়। ফারাহ শুদ্ধকে তার দিকে এগিয়ে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে যেতে নিলে শুদ্ধ এক প্রকার দৌড়ে ফারাহের হাত টেনে ধরে। ফারাহ হাত মুচড়িয়ে বলে, "আমার হাত ছাড়ুন।" শুদ্ধ বোঝানোর স্বরে বলে, "তুমি আবার আমায় ভুল বুঝছো কেন ফারাহ?" ফারাহ ভেজা কণ্ঠে হাত মোচড়াতে মোচড়াতে বলে, "বুঝিনি, হাত ছাড়ুন আমার।" শুদ্ধ বোঝানোর স্বরে বলে, "দেখো ওর একটা বাচ্চাও হয়ে গিয়েছে। আমার তো ছেলের মতন, ওকে আদর করেছি। তুমি চাও ওকে কোলে নিতে?" ফারাহ বিরক্তি কণ্ঠে বলে, "আমার বাচ্চা ভালো লাগে না, আমার হাত ছাড়ো।" শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। ফারাহ হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, "তুমি মিথ্যা বলতে একদমই কাঁচা ফারাহ।" বলতে বলতে মিশকার সামনে গিয়ে দাঁড়ায়। এরপর শুদ্ধ মিশকার উদ্দেশ্যে বলে, "আপু, আমার হবু বউয়ের কোলে তোমার বাচ্চাটাকে দাও তো, একটু অভিজ্ঞতা হবে তাহলে।" শুদ্ধের হবু বউ সম্বোধনে ফারাহ কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। ফারাহকে দেখে মিশকা একটু বিব্রত বোধ করে। ফারাহের সাথে অনেক আগে কেমন জঘন্য বিরহে করেছিল ভেবেই এমন লাগলো। তবে নিজেকে সামলালে তার বাচ্চাকে ফারাহের দিকে এগিয়ে দিল। বাচ্চাটাও হাত মেলে দেয় ফারাহের দিকে। ফারাহ ছোট্ট বাচ্চাটি তার কাছে আসার আবেদনে ফিরিয়ে দিতে পারল না, বরং খুশিই হলো। কোলে নিয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে মৃদু স্বরে হাসে। শুদ্ধ হেসে তাকিয়ে আছে ফারাহের দিকে। পকেট থেকে ফোন বের করে ফটাফট ফারাহ আর বাচ্চাটির অনেকগুলো পিক উঠাতে ব্যস্ত হয়। ফারাহ রেগে বলে, "কি করছো?" শুদ্ধ হেসে বলে, "তোমাকে এতক্ষণ জঘন্য লাগছিল, বাচ্চাটাকে নিয়ে একটু ভালো লাগছে। এই সুযোগে তোমার পিক উঠিয়ে নিচ্ছি। মিশকা আপু, তার বাচ্চাকে নিয়ে নিলে আবার তোমার সৌন্দর্য হারিয়ে যাবে।" ফারাহ মিশকার কোলে বাচ্চাটি দিয়ে ধুপধাপ পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ ফারাহর পিছু পিছু যায়। মিশকা হাসলো। শুদ্ধের সাথে যে কোনো ঘটনা ঘটেছিল সে তো ভুলেই গিয়েছে বলতে গেলে। ফারাহকে দেখে মনে পড়ল ফারাহ ইনায়ের ঘরে এসে দেখল মিশকা মেয়েটা ইনায়ের পাশে বসে আছে। ইনায়া বলে ওঠে, "ফারাহ আপু, এসো। আমাদের মাঝে দুটো মিশকা, একজন ডাকলে আরেকজন শোনে। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং।" ইনায়ার মামাতো বোন মিশকা বলে ওঠে, "তোর মাথায় তো ফুফাতো ভাই রাতুল রিয়ার মতন গোবর ভরা, তাই উল্টোপাল্টা করিস।" মিশকার কথায় সবাই হেসে ফেলল। ইনায়া কটমট দৃষ্টিতে মিশকার দিকে চেয়ে থাকে। ইনায়ের ফুফাতো বোন মিশকা ইনায়াকে এক হাতে জড়িয়ে বলে, "আরে আপু, আজকে ওর বিয়ে, আজকের দিনটা ওকে ছেড়ে দাও তোমরা।" ফারাহ ভালো লাগলো না। যত যাই হোক, দিন শেষে এই মেয়েকে তার পছন্দ না, একটুও পছন্দ না। নীরবে ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ার ঘর থেকে বেরিয়ে ফারাহের মায়রাকে খুঁজতে অনেকক্ষণ আগে ইনায়ার ঘর থেকে বেরিয়েছে মায়রা। বলল, খোপা খুলে গিয়েছে, ৫ মিনিটে আসছে। অথচ ঘন্টা পার হলো, এখনো তো আসলো না। হাঁটতে হাঁটতে দেখলো শুদ্ধ ইরফানের ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে চোখ বুজে আছে। বেশ কিছুক্ষণ চেয়ে রইল। শুদ্ধকে ক্লান্ত লাগছে। ফারাহ এগিয়ে যাওয়ার আগে একটি মেয়ে দেখে দাঁড়িয়ে যায়। মেয়েটি শুদ্ধকে ডাকে। ফারাহ ভ্রু কুঁচকে চেয়ে আছে। একটি মেয়েটাকে শুদ্ধের চোখ মেলে তাকায়। মেয়েটিকে চিনল না, তবে ইরফানের মামা বাড়ির দিকের কোনো আত্মীয় হবে হয়তো। শুদ্ধ ভ্রু কুঁচকে কিছু বলার আগে মেয়েটি হাত বাড়িয়ে বলে, "হাই ভাইয়া, আমি লিনায়া। আপনি?" শুধু হাসলো না, বিরক্ত হলো। বিয়ের বাড়ির এত কাজ রে, ভীষণ ক্লান্ত লাগছে। আশেপাশে এমন কেউ নেই তাকে এক গ্লাস শরবত দেওয়ার মতো। কিন্তু এই মেয়ের কাছে চাইলো না। ভাব হাবভাব ভালো না। কিছু না বলে আবারও চোখ বুজলো। মেয়েটার বোকা চোখে তাকালে শুদ্ধের দিকে। একটু পর শুদ্ধের শরীর টান দিয়ে চোখ মেলে
মেয়েটাকে এখনো তার দিকে তাকিয়ে থাকতে দেখে এক রাম ধমক দেওয়ার জন্য মুখ খুলতে নিলেও চেপে গেল। একটু দূরে ফারাওকে দেখে হাজার ক্লান্তির মাঝে একটু শান্তি লাগলো। ঠোঁটের কোণে হাসি ফুটলো। অন্তঃপুর মিটমিটে হেসে মেয়েদের দিকে চেয়ে একটু শব্দ করে বলে, আমি শুদ্ধ। এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়াও তো সুন্দরী। মেয়েটি খুশি হলো। এই বাড়িতে তার বহুবার আসা হয়েছে। ইরফানের মাকে খুব ভালোই চেনে। ইনায়ার সাথে তার ভালো সম্পর্ক। এজন্য ইনায়ার বিয়েতে তার আশা এখন সার্থক লাগছে। শুদ্ধকে সে চেনে, ভালো লাগে তার এই ছেলেকে। শুদ্ধ হয়তো তাকে চেনে না। শুদ্ধের এত সুন্দর সম্বোধনে একটা আবদার পেয়ে মেয়েটা এক প্রকার মনে মনে নাচতে নাচতে যায়। ফারাহ কটমট দৃষ্টিতে শুদ্ধের দিকে চেয়ে আছে। সে গটগট পায়ে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখলো মেয়েটি শরবত বানাতে লেগেছে। ফারাহ ইরফানের মাকে বলল, আন্টি, গরম পানি আছে? রুমানি ওয়াজ ফারাহকে রান্নাঘরে দেখে বলল, আরে আম্মু, তুমি এখানে এসেছো কেন? ফারাহ মেয়েটির দিকে তাকালো, হাত নিষ্পিস করছে ঠাস করে থাপ্পড় দেওয়ার জন্য। শুদ্ধের জন্য কেন শরবত বানাবে এই ভেবে। রুমানি ওয়াজ ভাবলেন গরম পানি দিয়ে হয়তো কিছু করবে। কাজের চাপে জিজ্ঞেস না করে একটা গ্লাসে অর্ধেকটা গরম পানি নিয়ে ফারাহের দিকে এগিয়ে দেয়। ফারাহ গ্লাসটা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে শুদ্ধের কাছে এসে দাঁড়ায়। শুদ্ধ ফারাহকে দেখে বলে, ফারাহ, সুন্দরীটার কি শরবত বানানো হলো? ফারাহ চোখের পলকে শুদ্ধের পায়ের হাঁটুর ওপর গরম পানি ঢেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে। আশেপাশে অনেক মানুষ আছে, যদিও তারা এক কোণার দিকে। অনেকেই তাকালো শুদ্ধের চেঁচানো। শুদ্ধ এদিকে ওদিকে তাকিয়ে নিজেকে দমালো। বসা থেকে দাঁড়িয়ে অসহায় মুখ করে বলে, কি করলে এটা? উফ, কি ছিল ও মগে? ফারাহ কটমট দৃষ্টিতে শুদ্ধের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, সুন্দরীর হাতে শরবত ঢেলে এবার পা ঠান্ডা কর। শুদ্ধ পা নাড়ায়। ইস, তার হবু বউটা শুধু তাকে ঝালাচ্ছে। অসহায় কণ্ঠে বলে, ফারাহ, পা জ্বলছে তো। ফারাহ পাত্তা দিল না। হাতের মগ টেবিলের উপর রেখে দিল। গরম পানি দিয়ে নিয়ে আনলেও শুদ্ধের পায়ে ঢালার আগে বেসিনে নল থেকে ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছিল। তবে ভালোই গরম ছিল। একটু ছ্যাঁকা তো দিতেই হতো। অবশ্য অসভ্য ছেলে, শুধু তাকে জ্বালাতে আসে। এবার থেকে সেও পুড়িয়ে ছাড়বে। একটু দূরেই দাঁড়িয়ে সামিয়া দাঁড়িয়ে একবার ফারাহের দিকে তাকায়, আরেকবার শুদ্ধের দিকে তাকায়। মেয়েটা ঢোক গিলল। শুদ্ধের সাথে ফারাহের কি সম্পর্ক সেটা ভেবেই এমন করে যেন তাকিয়ে থাকলো। আবার ভাবলো হয়তো চেনা জানা কেউ। সে তো শুদ্ধের পরিচিত সবাইকে চেনে না। একটু পর রান্নাঘর থেকে লিনায়া মেয়েটাকে হাতে শরবত এনে শুদ্ধের দিকে এগিয়ে দিলে শুদ্ধ ফারার দিকে তাকায়। ফারা কটমট দৃষ্টিতে ওই মেয়ের দিকে চেয়ে আছে। শুদ্ধ মেকি হেসে ফারাহকে ইশারায় দেখিয়ে দিয়ে বলে, ওকে দাও, আমি খেয়েছি। কথাটা বলে আবারও সোফায় বসলো। চোখ মুখ কুঁচকে পা মেলে দিল। ইস, তার হবু বউটা এত তেজ, শুধু তাকে পোড়ায়। ফারাহ অনেকটা এগিয়ে গেল। স্বামী মেয়েটাকে দেখে দাঁড়িয়ে যায়। তখনই সেখানে শুদ্ধের মা এসে দাঁড়ায়। ফারাহকে তিনি চেনেন। এর আগেও দেখেছে তার ছেলের বন্ধু ফাইজের বোন ফারাহ। আর এখন তো তাদের মেয়ের ইনায়ার ননদি। শুদ্ধের মা হেসে বললেন, ফারাহ আম্মু, কেমন আছো? ফারাহ শুদ্ধের মাকে দেখে ছোট্ট করে সালাম দেয়। মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি কেমন আছেন? শুদ্ধের মা মৃদু হেসে বলে, ভালো আছি মা। তুমি একা একা এখানে কি করছো? এমনিতেও এসেছিলাম আন্টি। আর চোখে স্বামীর দিকে তাকায়। মেয়েটি এভাবে শুদ্ধের মায়ের পাশে ঘেঁষে আছে কেন বুঝলো না। মায়েরা এবার মেয়েটা তার আম্মা জানের বৌমা। কৌতূহলে দমাতে না পেরে আমতা আমতা করে স্বামীকে ইশারায় করে জিজ্ঞেস করে, ও আপনার কে হয় আন্টি? ত্রিনা বেগম স্বামীয়ার এক হাত ধরে বলেন, এটা আমার বৌমা। তুমি তো শুদ্ধকে চেনো, তোমার ভাইয়ের বন্ধু। স্বামীয়া ওর বউ। ফারাহ বিস্ময় নিয়ে স্বামীয়ার মেয়েটার দিকে তাকায়। স্বামীয়া মৃদু হেসে তাকিয়ে আছে ফারাহের দিকে। ফারাহ ঢোক গেল। কোনো রকমে বলে, ওনার বিয়ে? ত্রিনা বেগম কথার মাঝে মৃদু হেসে বলল, ঠিক করে রেখেছি। আমাদের ইনায়ার বিয়ের পরে পরে ছেলেটার হাতে বউ তুলে দেব। ফারাহ কি বলবে বুঝতে পারছে না। ত্রিনা বেগম শুদ্ধের খালার ডাকে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তোমরা এদিকে আসো মা। ফারাহ স্বামীর অনামিকা আঙ্গুলে একটা আংটি চোখে পড়ল। মেয়েটার চোখ ঝাপসা। ঢোক গেলে স্বামী একে জিজ্ঞেস করে, আপু, এটা কোথা? এটা একটা কথা জিজ্ঞেস করি।
স্বামী মাথা নেড়ে বলে, জি আপু বলুন। ফারাও চোখ বুজে দুঃখ মিশ্রিত শ্বাস নেয়, এরপর বলে, তোমার হাতে এই আংটিটা কে দিয়েছে? স্বামী হেসে জবাব দেয়, ট্রিনা আম্মা দিয়েছে আপু, তার ছেলের জন্য। ফারাহের শরীর অসাড় হয়ে আছে, মাথা ঝিমঝিম করছে। শুদ্ধের মাকে আম্মা ডাকতে শুরু করে দিয়েছে। স্বামী সেখানে আর দাঁড়ালো না, সময় ব্যয় না করে শুদ্ধের মায়ের পিছু পিছু যায়। মেয়েটা একা একা, সেভাবে কাউকে না চেনায় শুদ্ধের মায়ের সাথে সাথেই থাকছে। এদিকে ফারার পা যেন টলছে, চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। কি সুন্দর সে! পিছু ফিরে দূরে বসে শুদ্ধের দিকে তাকায়, দৃঢ় পায়ে এগিয়ে যায়, পা চলছে না, তবুও টেনে নিয়ে যায়। শুদ্ধের পাশে দাঁড়িয়ে কান্না মিশ্রিত গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধের পা মেলে বসে ফোন স্ক্রল করছিল। ফারাহের অন্যরকম কণ্ঠ শুনে মাথা তুলে তাকায়। ফারাহের চোখ মুখ লাল, সাথে চোখের পানিতে গাল ভেজা। শুদ্ধের মা শুদ্ধ ভ্রু কুঁচকে যায় ফারার দিকে। এদিকে কাঁদছে কেন মেয়েটা? দ্রুত বাসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেটে ফোন রেখে বলল, কাঁদছো কেন ফারাও? কি হয়েছে? ফারাহের চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ আশেপাশে তাকায়, এরপর ফারাহের দিকে তাকায়। তাকে মলম লাগাতে না পারলে ফারাহ যে কান্না করে তা তো জানে শুদ্ধ। গলা নামিয়ে বলে, ফারাহ কান্না করো না, দেখ অনেক মানুষ, আমার পায়ে তেমন জ্বলছে না, এমনি ঠিক হয়ে যাবে, প্লিজ কান্না থামাও। ফারাহ নীরব চোখে শুদ্ধের থেকে দিকে চেয়ে টুকটুক করে অশ্রু বিসর্জন দেয়। শুদ্ধের কপাল চাপড়ানো, এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। ফারাহের হাত তার ডান হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যেতে যেতে বলে, আচ্ছা আসো, নিজে হাতে মলম লাগিয়ে দিই, তবুও কান্না থামা। এইদিকে এই বাড়িতে শুদ্ধির বরাদ্দকৃত রুমে গিয়ে ড্রয়ার থেকে একটা মলম এনে বেডের উপর বসে, পা মেলে পা প্যান্টের উপর তুলে নেয় আর বলে, নাও মলম লাগাও, নিজেই পোড়াও নিজেই কাঁদো, এত প্রেম কোনখানে রাখি আমি? ফারাহ হঠাৎই শব্দ করে কেঁদে দেয়। শুদ্ধ থতমত খেয়ে তাকায় ফারাহের দিকে। দ্রুত বেড থেকে নেমে ফারাহের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, ফারাহ কি হয়েছে? ফারাহের কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। শুদ্ধের বিস্ময় কণ্ঠ বলে, ফারাহ কান্না থামায়, এটা বিয়ের বাড়ি, বাড়ি ভর্তি মানুষ, কেউ শুনলেই ফেলবে তো। ফারাহ শুনলো না, কাঁদতে কাঁদতে বিড়বিড় করে কি যেন বলে। শুদ্ধের কপালে চিন্তার ভাঁজ। ফারাহ তো এভাবে কাঁদার মেয়ে না। বিচলিত হলো, তার ফারাহ এভাবে কাঁদছে কেন? সেও তো কাঁদায়, এভাবে তো কাঁদে না। এত দুঃখ থাকে না সে কান্নায়। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ফারাহ প্লিজ এভাবে কান্না করো না, কি হয়েছে তোমার? এদিকে কেউ চলে আসলে আমাদের উল্টো পাল্টা ভাববে। ফারাহ আগের মতনই কাঁদতে থাকে। শুদ্ধ দোনামোনা করে দ্রুত পায়ে ফারাহের গাল আগলে নিয়ে অসহায় কণ্ঠে বলে ওঠে, আমার কাছে বেশি কষ্ট পেয়েছে ওই মেয়েকে আমি চিনি না ফারাও, বিলিভ মি, ও একদমই সুন্দরী না, আর কাউকে সুন্দরী বলবো না। একটু থেমে বলে, মিশকা আপুর সাথে কথা বলেছি বলে কষ্ট পেয়েছো? আর বলবো না, তার বাচ্চার সাথেও বলবো না, পাক্কা। প্লিজ কান্না অফ করো। ফারাহ আগের মতন কাঁদতে দেখে শুদ্ধের মুখে অসহায়ত্ব ফুটে ওঠে, মৃদু স্বরে বলে, আমার ফারাহ প্লিজ কান্না থামা, এভাবে কাঁদলে আমার কষ্ট হয়। ফারাহ পিটপিট করে তাকায় শুদ্ধের দিকে, দুই হাত দিয়ে শুদ্ধকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই, সবসময় আমাকে কাঁদাও। শুদ্ধ ফারাহের দুই গালে মুছে দিয়ে বলে, আচ্ছা আর কাঁদাবো না, কেন কাঁদছো এবার বলো? ফারাহ রেগে শুদ্ধের হাত ছাড়া মেরে সরিয়ে দেয়। শুদ্ধ কিছু বললো না, সে ফারাহের দিকে অবাক হয়ে চেয়ে আছে। ফারাও কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে, শব্দ করে কাঁদে। শুদ্ধের বুকে বাঁ পাশে কেমন চিনচিন করলো। ফারাহ এই কান্নায় এত সুন্দর মেশানো কেন? তার ভালোবাসা কান্নাময় বেদনা ছেলেটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো যেন। শুদ্ধ ফারাহের সামনে হাঁটু মুড়ে বসে কোমল স্বরে বলে ডাকে, ফারাহ। ফারাহ দুই হাতে মুখ লুকিয়ে কাঁদতেই থাকে। শুদ্ধ ফারাহের মুখ জোড়ো করে উঠিয়ে মৃদু স্বরে বলো, কেউ কি কিছু বলেছে তোমায়? কোনো ছেলে ডিস্টার্ব করেছে? একটু থেমে বলে, সৌরভ কিছু বলেছে? ফারাহ কিছু বলছে না। শুদ্ধ নিজেকে কেমন দিশেহারা লাগে। আবারও বলে, আমার ফারাহ প্লিজ বলো কি হয়েছে? তোমার আমার কোনো কাজে অনেক বেশি কষ্ট পেয়েছো? কোন কাজে বলো, আমি আর করবো না সে কাজ, একবার জাস্ট বলো আমাকে। ফারাহ কোনো রেসপন্স না পেয়ে শুদ্ধ অসহায় কণ্ঠে বলে,
এই ফারাও, আমার বুক ব্যথা করছে কিন্তু। ফারাহ হঠাৎই হাঁটুতে ভর দিয়ে শুদ্ধের দিকে এগিয়ে গিয়ে ২ হাতে শুদ্ধের গলা জড়িয়ে শুদ্ধের কাঁধে মুখ গুজে দেয়। শুদ্ধ এক মুহূর্তের জন্য কেমন স্তম্ভিত হয়ে গেল। এই ১ম ফারাহ এভাবে তাকে জড়িয়ে ধরল। ছেলেটা বোধহয় কারেন্ট শক খেয়েছে। এভাবে তক্তা খেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ফারাহ শুদ্ধের গলায় মুখ গুজে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই। আমি তোমাকে একদম চাই না। তুমি শুধু কাঁদাও আমায়, শুধু কষ্ট দাও। একটুও ভালোবাসো না আমাকে। তুমি একটুও ভালো নও। শুদ্ধ ফারাহের অভিযোগ চুপ করে শুনল। হাত বাড়িয়ে ফারাহকে জড়িয়ে ধরলও না। বরং নিজে থেকে ফারাহকে ছাড়িয়ে নিয়ে ২ হাতে ফারাহের গাল রেখে মৃদু স্বরে বলল, আরো কাঁদ, আর কাঁদবে না। কিন্তু তুমি শুধু এই কারণে কাঁদছো না আমি জানি। কি হয়েছে বলো আমাকে। ফারাও রেগে শুদ্ধের হাত ছাড়া মেরে সরিয়ে দেয়। শ্যামাইটি আংটি দিয়ে দিয়েছে। আর এখানে তাকে দরদ দেখাতে এসেছে। কাঁদতে কাঁদতে বসা থেকে দাঁড়িয়ে যায়। শুদ্ধ দ্রুত বসা থেকে দাঁড়িয়ে ফারাহের হাত টেনে বলে, ফারাও বলে যাও প্লিজ, কি হয়েছে তোমার? ফারাও জোর করে হাত ছাড়িয়ে নিয়ে রাগে চিৎকার করে বলে, হাত ছাড়ো তুমি আমার। ভাইয়ার বিয়ের পর ১ সপ্তাহের মাঝে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। তোমার মতো ছেলেকে জীবনে চাই না আমি। শুদ্ধ রেগে বলে। ডান হাতে ফারাহর গাল শক্ত করে চেপে ধরে বলে, এই জিভ রাখবো না আর। একবার এসব ফালতু কথা বললে বেয়াদব মেয়ে, আমাকে চাইতে বলছিস আমি? আমি চাই তো, এটাই যথেষ্ট। তোমাকে চাইতে হবে না আমাকে। ফারাহ চোখ নামিয়ে ফুঁপিয়ে কাঁদে। শুদ্ধ ফারাহের গাল ছেড়ে চোখ মুছে শ্বাস নেয়, নিজেকে দমিয়ে নেয়। এরপর চোখ খুলে ২ হাতে ফারাহের গাল আলতো ছুঁয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি, ব্যথা পেয়েছো? ফারাও কিছু বলে না, নীরবেই কেঁদে ভাসে। শুদ্ধ আবারও আদরের স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে ফারাহ, বলো। না বললে শুধরাবো কি করে? বলো তো, যে কারণে কষ্ট পাচ্ছ তার অস্বস্তি রাখবেও না। এরপর শুধু বলো আমায়। ফারাহ কিচ্ছু বলল না। তার গালে রাখা শুদ্ধের ২ হাত তার ২ হাতে ঝাড়া মেরে সরিয়ে দেয়। এরপর নিজের ২ হাতে মুখ মুছে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল। চোখ দুটো কেমন লাল হয়ে গিয়েছে শুদ্ধের। কি হয়েছে ফারাহ, সে তো বুঝতে পারছে না। মেয়েটা যা জেদ, বলছে না মানে বলবেই না। এমন কি করবে সে? উফস, মাথা যন্ত্রণা হলো এসব আর নেওয়া যায় না। মায়েরা ইরফানের ঘরের বেডের উপর হাঁটুতে থুতনি রেখে চুপ করে বসে আছে। ঘাড় উঁচিয়ে একবার ঘড়িতে সময় দেখল, বিকেল ৪টা বাজে। তার কান্না পাচ্ছে। সে এত কিছু প্ল্যান করে রেখেছিল ইরফানের বিয়ে, ইনায়ের বিয়ের জন্য। সব ভেস্তে দিয়েছে ওই লোকটা। সবাই মজা করছে আর সে ঘরে শোক পালন করছে। ভাবতে ভাবতে সত্যি সত্যি চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। কিছুক্ষণ আগে রিতায়া এসে ঘরে ১ প্লেট খাবার দিয়ে গিয়েছে। খাবে না সে, ঘাপটি মেরে বসে আছে। ওই নির্দয় লোকটাই খাক, বাইরে ঘুরে বেড়াক, সব ওই লোকটাই করুক, সে কিছুই করবে না। হঠাৎই দরজা খোলার শব্দ পেয়ে মায়েরা ডান দিকে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে ইরফানকে দেখে দ্রুত উল্টো ঘুরে শুয়ে চোখ বুজে নেয়। দেখবেই না এই অসভ্য লোককে। ইরফান ঘরের দরজা আটকে দ্রুত পায়ে এগিয়ে আসে মায়েরার দিকে। টেবিলে খাবার ভর্তি প্লেট দেখে বিরক্ত হলো। কমপক্ষে ৪৫ মিনিট আগে এর ঘরে খাবার পাঠিয়েছে, অথচ এই স্টুপিড এখনো খায়নি। গম্ভীর গলায় বলে, স্টুপিড খাওনি কেন? মায়েরা ঘাপটি মেরে চোখ বুজে রইল। ইরফান মায়েরার হাত ধরে টেনে বসিয়ে দেয়, ধুমকে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবে। কি প্রবলেম? মায়েরা বিরক্ত হয়ে যায়। ইরফান হাত ঝাড়া মেরে সরিয়ে রেখে বলে, খাবো না আমি। আপনি জানতো, অসহ্য লোক একটা। কথাটা বলে আবারও ঠাস করে শুয়ে পড়ে। ইরফান রেগে যায়। এই হাঁটুর বয়সী মেয়েটাকে রাগ দেখাচ্ছে, ব্যাপারটা হজম হয় না তার। ইরফান আবারও টান মেরে মায়েরাকে বসিয়ে দেয়। তাতে দাঁত চেপে বলে, আমাকে রাগিও না, চুপচাপ খেয়ে নাও ফার্স্ট, আমাকে যেতেই হবে। মায়েরা চিল্লিয়ে পড়ে, তো যান, আপনাকে কে ধরে রেখেছে? ইরফান রেগে মায়েরার গাল চেপে শক্ত কণ্ঠে বলে, স্টুপি চিৎকার করছো কেন? খেতে বলেছি আমি। মায়েরা কান্নার ভান করে ইরফানের বুকে ধাক্কা দিয়ে বলে, আমার খিদে পায়নি, খাবো না আমি, সরুন। ইরফান মায়েরার গাল ছেড়ে দেয়, একটু পিছিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে, ইটস ওকে, আই উইল ইট, আই অ্যাম ভেরি হাংরি। কথাটা বলে হাত ঘড়ি খুলে টেবিলের উপর রাখলো। এরপর শার্টের বোতাম এক এক করে খুলতে লাগলো। মায়েরা পিটপিট করে চেয়ে আছে ইরফানের দিকে।
খাওয়ার জন্য শার্ট খুলতে হয়। অবাক হয়ে বলে, তো খান, কিন্তু আপনি কাপড় পরে খেতে পারেন না? ইরফান ভ্রু কুঁচকে মায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বললে, নো, মানুষ খাওয়ার জন্য সব খুলে ফেলতে হয়। মায়েরা অবাক হয়ে বলে, মানে আপনি কোন মানুষকে খাবেন? ইরফান গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে বলে, তোমাকে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা করে বলে, মামা মানে? কথাটা বলে কোনো রকমে ধীরে ধীরে ডান দিকে সরে গিয়ে বেড থেকে নামতে গেলে ইরফান বেডের ওপর উঠে মায়েরাকে টেনে ঠাস করে শুয়ে দেয়। মায়েরা চিৎপটাং হয়ে পড়ে যায়। দ্রুত উঠতে নিলে ইরফান মায়েরার ওপর শুয়ে তার দুই হাত মায়েরার দুই হাতে চেপে ধরে বেডের সাথে। মায়েরা অসহায় কণ্ঠে বলে, হায় আল্লাহ, কি করছেন? ছাড়ুন আমায়। ইরফান মায়েরার গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। মায়েরা কেঁপে ওঠে, কান্না মাখা গলায় বলে, সরুন আপনি। কি 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 ভারী ভর্তা হয়ে গেলাম আমি। ইরফান মায়েরার গলায় নাক ঘষে শীতল কণ্ঠে বিড়বিড় করে বলে, ডোন্ট ডিস্টার্ব মি স্টুপিড। তোমাকে খেতে দাও।